বিপ্লবটাকে কন্ট্রোভার্সি নিয়ে যাওয়ার জন্য, বিতর্কিত করার জন্য যেসব কথাগুলো বলছে, এটা সুযোগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। আপনার মন্তব্যটাও জানতে চাই, বা আপনিও কি আসলে সেটাই মনে করছেন? দেখেন, এই রাষ্ট্রপতির তো আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সে যুবলীগের আপনার আমি যদি ভুল না করে থাকি সেক্রেটারি ছিল, এবং সে নিজেকে পরিচয় দিত শেখ হাসিনার সৈনিক হিসাবে। এবং ফ্যাসিবাদী আমলে তার নিয়োগ, সে দুদকে ছিল, দুদকে তার ভূমিকা নিয়ে অনেক কথা রয়েছে। ফ্যাসিবাদী প্রেসিডেন্ট, সোজা কথা। এখন আপনি যদি সংবিধানের দোহাই দেন, এই সংবিধানে তো এই ধরনের যে গভর্নমেন্টেরই কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে 15 অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে বাতিল করা হয়েছে, 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছে। তারপরও যে গভর্নমেন্টের কথা, সেই 13 অ্যামেন্ডমেন্ট যদি আপনি বাতিল করে অরিজিনাল কনস্টিটিউশনে ফিরে যান, সেখানেও কিন্তু যেই তত্ত্বাবধায়ক সরকার কথা বলা হয়েছে, সেটা সরকারের পার্লামেন্ট ডিজলভ হওয়ার উইদিন 3 মান্থস হতে হবে। তো ওইটাও তো এই গভর্নমেন্ট ছিল না, এই গভর্নমেন্টটাই ছিল একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট। এখানে যেটা প্রথমে ব্যত্যয় হয়েছে আমার দৃষ্টিতে, এই ফ্যাসিবাদী প্রেসিডেন্টকে রাখাটাই একটা ছিল। পরবর্তীতে আসলে নানাভাবে চেষ্টা করা হয়েছে তাকে সরানোর জন্য। হ্যাঁ, অবশ্যই। আমাদের যারা ফ্যাসিবাদী আমলে যারা এই যে তরুণরা, তারা তাদের বুকের রক্ত দিয়েছে, তারা তো ফ্যাসিবাদের কোনো এলিমেন্ট পরবর্তী গভর্নমেন্টে থাকুক, এটা তো তাদের জন্য পীড়াদায়ক, আমাদের জন্য পীড়াদায়ক, যারা আমরা গত 16 বছরে ফ্যাসিস্টের গভর্নমেন্টের দ্বারা নির্যাতিত হয়েছি। এখন সে এই বিপ্লবটাকে কন্ট্রোভার্সি নিয়ে যাওয়ার জন্য, বিতর্কিত করার জন্য যেসব কথাগুলো বলছে, এটা সুযোগ দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি যে এটা তার প্রেসিডেন্ট হিসেবে, তিনি বলেছেন যে ওই সময় একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি তিনি না, এখানে ওনার যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনটা আমাদের দেশে, এটা অনেকটাই অর্নামেন্টাল। সে সরকারের বাইরে যে কোনো কথা বলতে পারেন না। এ কথা যে উনি এখন বলছেন, ওনার পজিশনটাকে উনি প্রশ্নবিদ্ধ করছেন। সবচেয়ে বড় কথা হলো যে কনস্টিটিউশনের যে সমস্ত প্রভিশনের কথা বলছেন, এখন ব্যত্যয় হয়েছে। তাহলে এই তারেক জিয়া সহ আমরা সকলেই তো আসলে ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য, কারণ 15 অ্যামেন্ডমেন্ট সেই সময় বলবৎ ছিল। এটার দ্বারা তো আনকনস্টিটিউশনাল যে কোনো মুভের জন্য পানিশমেন্ট ছিল ডেথ পেনাল্টি। আপনি তো বলেছেন যে বিএনপি তাকে সাপোর্ট করেছে, বিএনপি সাপোর্ট করেছে কি করে নাই সেটা বিষয় না। এখন কনস্টিটিউশনের দোহাই দিলে তো অনেক কিছুই আসে। তো আমাদের যেই সরকারটা বিপ্লব পরবর্তীতে গঠিত হয়েছিল, বাংলাদেশের কনস্টিটিউশনের কোনো ধারা মেনে এই সরকার গঠিত হয়নি। সুতরাং এই সরকার তো আসলে বিপ্লবটাকে ধারণ করতো, কনস্টিটিউশনের অনুযায়ী তাদের চলতে তারা বাধ্য ছিল না। এখন পরে আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিটি হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন যেটা ছিল, সেখানে আমরা নতুন কনস্টিটিউশন কিভাবে হবে, কিংবা কনস্টিটিউশনটাকে কিভাবে সংস্কার করা হবে এবং সেটাকে কিভাবে রেটিফাই করা হবে, এটাকে জনগণের মতামত নিয়ে কিভাবে বাস্তবায়ন করা হবে, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে। নতুন যে কনস্টিটিউশন সংস্কার হবে, সেটার আলোকে আমাদের দেশ চলবে। এখন পুরানো কনস্টিটিউশনের দোহাই দিয়ে আমরা যদি এই সমস্ত কথাবার্তা বলি, ফ্যাসিবাদকে জাস্টিফাই করার চেষ্টা করি, কেউ যদি করে, এটা আসলে দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ। ইমরাজ ভাই, একটু ছোট করে জানতে চাইবো, ওই সময় যে প্রতি বিপ্লবের কথা তিনি বলেছেন সেটি ঘটানোর চেষ্টা করেছে, তাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশন দেবার জন্য, কিন্তু সেটিতে তিনি আসলে দেন নাই। কিন্তু এখন বর্তমানে যে বিএনপি সরকার আছে, তাদের পক্ষ থেকে যে ধরনের মন্তব্য আসছে, তাতে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে তিনি তার এখনই সরানোর কোনো পরিকল্পনা বিএনপির নেই। এই ইন্টারভিউ এবং এই সরকারের থেকে যাওয়া বিষয়গুলো আসলে কীরকম? না, আমার মনে হয় তাকে পার্লামেন্ট বসলে প্রেসিডেন্ট অলরেডি ঠিক আছে, প্রেসিডেন্ট হয়ে যাবে বিএনপির থেকে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনুমান। আমি যেহেতু নাজিব ওয়াদের তো লয়ার, আমি অত কনস্টিটিউশনাল আর্গুমেন্টে আমি যেতে চাচ্ছি না। তবে আমি বলবো এটা সাংবিধানিক সরকার। কারণ হচ্ছে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুযায়ী ওথ নিয়েছে, অর্থাৎ এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে। এবং প্রেসিডেন্ট বারবার বলেছে যাতে সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি না হয়, এই জন্য আমি স্থির থেকেছি, এইটাই। তো এখন ব্যাপারটা হলো একটা পয়েন্টে, প্রথম যদি রাজনীতিবিদরা ভুল করে থাকে, এই ভুলের দায়িত্ব তো অন্য কেউ নেবে না। সুতরাং তাকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো যেহেতু এই সংবিধানকে সমুন্নত রাখার জন্যে আপনার ওথ নিয়েছে, তাহলে উনি তো সাংবিধানিকভাবে তিনি কাজ করা উচিত ছিল। উনি একবার প্রেসিডেন্ট থাকা পর্যন্ত উনি 18 মাস ক্ষমতায় থাকছে, একবার ওনার সাথে দেখা করে নাই কেন? উনি সংবিধান ভায়োলেট করলেন কেন? উনি তো নিজের মতো করে সরকার চালাইছে। উনি ভাবছে যে ধরেন সংবিধানে আছে না, তিন মাস পরে অন্তর্বর্তীকালীন সরকার যদিও নাই, তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, সংবিধান আছে 3 মাস পরে একটা পার্লামেন্ট চলে গেলে 3 মাস পরে নির্বাচন। যদি নির্বাচন কমিশন
কোনো দর্বি দুই বিভাগে পড়ে তাহলে আর 6 মাস পরে। তো আমি দেখেন প্রথম যখন একটা জাতীয় সরকারের কথা ওঠে জি। তখন কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তারা 3 মাস পরে নির্বাচন দিতে পারবে, দেয় নেই। তারপর 7 তারিখে কিন্তু জনসভা হয়েছে পল্টনে, সেখানে বেগম খালেদা জিয়াও বক্তৃতা দিয়েছিল জি। যে সবাইকে এক থাকার জন্য প্রতিশোধ নয় ইত্যাদি ইত্যাদি। সেখানে কিন্তু নির্বাচন চেয়েছে। হ্যাঁ, তখন বিরতি কিন্তু নির্বাচন দেখা হয়ে গেছে জি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা হেঁটে গেলে পাশ দিয়ে বলে আরো 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ এই সরকার তাদের মোটিভ দেখে কখনই মনে হয় নাই, তবে কিন্তু সারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলে নাই। জি, অসংখ্য সুতরাং ধন্যবাদ। তার সে আস্থার সংকট হয়েছে, সে সরকার দীর্ঘায়িত করতে চাইছে, তার সরকার। এখন তো নানান কথা উঠতেছে, নানান কথা উঠতেছে। জি। সুতরাং তার তো সংবিধান ভায়োলেট করা উচিত হয় নাই।